হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে। আর তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট এপিসোড নাম্বার 6। প্রথমে জানিয়ে রাখি, আমার এপিসোড আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার রাত 10টায়। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই রকম ঘটনা আমার চ্যানেলে আসতেই থাকে। আজকে যে ঘটনা তোমাদের শোনাবো সেটি আমাকে একজন লিখে পাঠিয়েছে, তার বাস্তব অভিজ্ঞতা। চলো ঘটনায় যাওয়া যাক, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ঘটনা শুরু করি। আমি অয়ন সরকার। আমি প্রেত ছায়া শুনছি কিছুদিন হলো। আজ যে ঘটনা আমি লিখছি সেটা আমার সাথে ঘটা। আমার সাথে আমার পরিবারও গিয়েছিল সেখানে ঘুরতে। চলো আর বেশি কথা না বাড়িয়ে ঘটনা বলি। বেনারসে বেড়াতে এসছি, সঙ্গে মা ও ভাই বোনেরাও এসেছে। অগত্যা কুণ্ডের সরু একটা গলির ভেতর একখানা মাঝারি আকারের বাড়ি আমাদের পছন্দ হলো। বাড়িখানা তেতলা এবং সেকেলে গোছের। এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো এরও নিচের তলায় সূর্যালোকের আলো পৌঁছায় না বললেই চলে, তাই একতলার ঘরগুলো আমার ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক। 2-4 দিন যেতে না যেতেই এখানকার জোনা কয়েক লোকের সঙ্গে আলাপ হলো। তারা প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলাম নিচের কোনো ঘর কাজে লাগানো যায় কিনা। সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হলো। যদিও এ ঘরে 4টে জানালা ছিল, তবুও ঘরের ভিতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার মতো অন্ধকার। কিন্তু বেনারসের বাসিন্দাদের বোধহয় অন্ধকার সম্বন্ধে কোনো অভিযোগই নেই। অতএব এই ঘরখানাই বৈঠকখানার জন্য উপযোগী করবার চেষ্টা করলাম। ঘরের জানালাগুলো খুলে দিয়ে দেখলাম মাঝখানে রয়েছে একখানা চৌকি এবং পূর্ব দিকের দেওয়ালে গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমের বাঁধানো ছবি। নিশ্চয়ই বাড়িওয়ালার সম্পত্তি হবে। কিন্তু ছবিখানা ছিল পিছনে ফেরানো। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলাম, না, এ তো ছবি না, দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত এক বড় আয়না। লম্বা 5 হাত এবং চওড়ায় 3 হাত হবে। ফ্রেমের সোনালি রং নানা স্থানে চটে গিয়েছে। দেখে বুঝলাম আয়নাখানার বয়স অল্প নয়। এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়ে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো। আদর করে তাকে ডাকলাম, আয় রে ঝুমি, আয়। ঝুমি ল্যাজ নেড়ে তার মনের আনন্দ জানালো। কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং লেজটা কুঁকড়ে ঢুকে গেল একবারে পেটের তলায়। ব্যাপার কি? ঝুমি কি তার আয়নার ভিতর নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? একটু অবাক হলাম, কারণ আমি বরাবরই লক্ষ্য করেছি কুকুর বিড়ালরা আয়নাতে নিজেদের চেহারা দেখে একটু বিস্মিত হয়। অনেক সময় গ্রাহ্যের মধ্যে আনি না। ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল। তারপর এ ঘরে সে ডাকলেও আর আসতো না। এমনকি এ ঘরের পাশ দিয়ে আনাগোনা করবার সময়ও গড় গড় করে গর্জন করত। তার এ ব্যবহারের কারণ বোঝা গেল না। দিন 3 পরের কথা। দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি। হঠাৎ নিচু থেকে বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল হচ্ছে আমার ছোট ভাই, বয়স 7 বছর। দ্রুত পদে নিচে নেমে গেলাম। চিৎকার আসছে বাইরের ঘর থেকে, চিৎকারের পর চিৎকার। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল 2 চোখ বুজে চিৎকারের পর চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করি, কি রে বিমল, কি হয়েছে? সে বলে,
জুজু দাদা, জুজু, আয়নার ভিতরে জুজু। আমি বলি, কি যাতা বলছিস? কই, আয়নার ভেতরে কেউ তো নেই, খালি তুই আর আমি ছাড়া। সে বলে, না দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভিতর থেকে কটকট করে আমার পানে তাকিয়েছিল। তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। কিন্তু আমার হাসি শুনে বিমল কিছুমাত্র আশ্বস্ত হলো না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেল। ব্যাপার কি? অবলা পশু ঝুমি, আজ অবোধ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনেই একই রকম ব্যবহার করলো কেন? দুজনেই ভয় পেলে এই আয়না দেখে? আশ্চর্য, একখানা জীর্ণ তক্ত সেকেলে সাধারণ আয়না, তার অপরিষ্কার কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরের খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতিকর কি আছে? তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে? সাপটাপ বা অন্য কোনো জীব? সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পিছনে ফাঁক দিয়ে উঁকি মারলাম, কিছুই নেই। আরো ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাকে ধরে টেনে সরাতে গেলাম, কিন্তু পারলাম না, ভীষণ ভারী। অথচ সেদিন একাই আমি আয়নাটিকে ঘুরিয়ে সোজাভাবে দাঁড় করিয়েছিলাম। হঠাৎ এই রকম পাথরের মতো ভারী হয়ে উঠল কিভাবে? আরো খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা আমি ছেড়ে দিলাম। এ আবার কি রহস্য? কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন। আমি একলাটি বসে বসে খবরের কাগজ পড়ছিলাম। দুপুরবেলায় এ ঘর খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভিতর কেমন একটা অস্বস্তি বোধ কাজ করছিল। মনে হলো আমি যেন এ ঘরে একা নেই, কে যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলাম না, দেখতে পাবার কথাও নয়। তবুও কিন্তু মনের ভিতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলাম না। সেখানে আমার পাশে অদৃশ্য আর একজনের উপস্থিতি অনুভব করতে লাগলাম বারংবার। আবার মুখ তুলতেই চোখে পড়ল সেই পুরাতন আয়নার দিকে এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আয়নার মধ্যে সবিস্ময় দেখলাম, ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে ভীষণ এক মূর্তি। হ্যাঁ, সেই মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছুই বলা যায় না। তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে, তার জিভখানা ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে, আর তার গলা জুড়ে রয়েছে এক টকটকে লাল দাগ। আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম, এরও চেহারা ঠিক সেই রকম। কয়েক মুহূর্ত বসে রইলাম আচ্ছন্নের মতো। তারপর ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালাম, কিন্তু কই, কেউ তো নেই। আবার আয়নার দিকে চোখ গেল, তার মধ্যে আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি চিহ্ন নেই। ভূত টুত মানি না, আর এমন অসম্ভব কখনো সম্ভবও হয় না। কিন্তু আশ্চর্য, এটা কি আমার চোখের ভ্রম? নিজের মনেই হেসে উঠলাম। এ হচ্ছে শিবের কাশি, আর শাস্ত্রে বলে শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কখনো শিবানুচরী সময় কাটবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মস্করা করার জন্য এসেছে? অন্য লোকেরা হলে হয়তো তাই বুঝত, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজের দস্তর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কার কোনো ধাপ্পাবাজি খাটবে না। অ্যান্টমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই। ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথা আর অশিক্ষিত নির্বোধ কল্পনার জগতে। কিন্তু মনের ভিতরটা কেমন করতে লাগলো। এই আবছায়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরে হাওয়া যেন বিষাক্ত। এ ঘরে কেউ নেই বটে,
কিন্তু তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ আছে, নিশ্চয়ই আছে। তার নিষ্পলক দৃষ্টি এসে বিঁধছে আমার সর্বাঙ্গে। খবরের কাগজ ফেলে উপরে গেলাম, বিমলকে ডেকে প্রশ্ন করলাম। বুঝলাম আয়নার ভিতরে সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আজকের আমার দেখা লোকটার মতোই। গভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেলাম। আমাদের দুজনেরই এই রকম চোখের ভ্রম হলো কেন? কুকুর ঝুমিও বা ও ঘরে ঢুকতে চায় না কেন? সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাবার কারণ কি? গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণবাবু হচ্ছে এখানকার একজন সবজান্তা লোক। বেনারসের নতুন ও পুরনো সব খবর তার নখদর্পণে। আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ। যথাযথ তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকেই আয়নাখানা দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, অয়নবাবু, আয়নাখানা এখনো বাড়িতে আছে? আমি জিজ্ঞাসা করলাম, শিবপ্রসাদ বাবুকে? তিনি বলে উঠলেন, কাশীর এক মহাজন, আগে এ বাড়িতে তিনিই থাকতেন। আমি বললাম, তিনি এখন কোথায়? সে বললেন, 10 বছর হলো মারা গিয়েছেন, তার স্বাভাবিক মৃত্যু হয়নি। আমি বললাম, কিরকম? তিনি বলে উঠলেন, রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে। শিবপ্রসাদ বাবু নামে ওয়ারেন্ট বেরোয়, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করতে এসে দেখে এই ঘরের পরিকাঠে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছিলেন। আমার বুক কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল। সেই ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, সেই গলা বের করা টকটকে লাল দাগ। রুদ্ধশ্বাসে বললাম, তারপর? তিনি বলতে লাগলেন, তারপর এই বাড়িখানা বিক্রি হয়ে যায়। নতুন মালিক আসে, কিন্তু বেশি দিন বাস করতে পারেননি। আমি বললাম, কেন? তিনি আবার বললেন, এই আয়নাখানা ভয়ের। আমি বললাম, তার মানে? তিনি বললেন, আয়নাখানার ভারী দুর্নাম আছে। নানান লোকে নানান কথা বলে, যেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না, আপনাকে বলতে চাই না। আমি বললাম, আয়নাখানার যদি এতই দুর্নাম, তবে ওখানা ভেঙে ফেললেই তো সব ল্যাটা চুকে যায়। তিনি বললেন, নতুন মালিককেও এই পরামর্শ কেউ কেউ দিয়েছিল, কিন্তু তার সাহস কুলায়নি। যে অভিশাপ আয়নার ভিতরে বন্ধ আছে, ওখানকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি। আমি বললাম, তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুরে আয়না? উনি বললেন, আমি বলি না, লোকে বলে। আমি এক লাফে উঠে দাঁড়ালাম। ঘরের কোণে ছিল একটা জানালা, ভাঙা লোহার গারদ। টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপর করলাম সজোরে এক আঘাত। প্রকাণ্ড কাঁচের উপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল। আবার গারদ তুললাম এবং পর মুহূর্তে দেখলাম আয়নার নিচের অংশে ফুটে উঠছে আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্ধ, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ। এও কি আমার চোখের ভ্রম? আবার আঘাত করলাম, কাঁচের বাকি অংশ ভেঙে গুড়িয়ে গেল। ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না, কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির উপর ধপ করে বসে পড়লেন। তো এই ছিল আমার অভিজ্ঞতা। দাদা, তোমার যদি ভালো লাগে ঘটনাটি অবশ্যই তোমার চ্যানেলে শুনিও। আজকে এখানেই শেষ করছি। আর কত নাম্বার এপিসোডে আমার এই ঘটনাটি শোনাবে অবশ্যই জানিয়ে দিও। সত্যি আজকে এমন একটি ঘটনা শুনলাম যেটা সত্যি ভাবতে বাধ্য করবে এবং গায়ে শিহরণ তুলে দিয়েছিল আজকে ঘটনাটা পড়ার সময়। তো তোমরাও জানাও তোমাদের ঘটনাটা কেমন লাগলো। হয়তো ঘটনাটার শেষের দিকটা ঠিক মতো আরও ভালোভাবে গুছিয়ে লিখলে ভালো হতো। তো যাই হোক,
ঘটনাটা যে পাঠিয়েছে তাকে আমি জানাবো। আরও এরকম ঘটনা পাঠাও, আর শেষের দিকটা একটু সম্পূর্ণ করলে ভালো হয়। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা শুনছিলে এতক্ষণ প্রেত ছায়া ইনসিডেন্ট এপিসোড নাম্বার 6। আর আমার এই রকম ঘটনা প্রতি শনিবার ও রবিবার রাত 10টায় আসতে থাকে।